এত রাতে ল্যাপটপে কি করছো? কাল তো ছুটি। কিন্তু কাজ করছি না, তোমার ছবিগুলো দেখছিলাম। আমার ছবি? আমি তো সামনে আছি। সামনে আছো ঠিকই, কিন্তু ছবিতে তোমাকে দেখলে আলাদা লাগে। আলাদা মানে? মনে হয় তোমাকে আরও ছুতে হবে, আরও কাছে টানতে হবে। তাহলে ল্যাপটপ বন্ধ করো। বন্ধ করলাম। এখন? এখন ঘুমাও। মানে? মানে কি আবার? রাত হয়েছে, ঘুমাবো না? ফাজলামো করছো আমার সাথে? আছো, এখানে ফাজলামোর কি দেখলে তুমি? রাত কি শুধু ঘুমানোর জন্য আসে? তাহলে আর কিসের জন্য আসি শুনি? তোমাকে জড়িয়ে রাখার জন্য, তোমার চুলের গন্ধ নেওয়ার জন্য, আর তোমার ঠোঁটের স্বাদ ভুলে না যাওয়ার জন্য। তুমি একদিন আমাকে পাগল করে দিবে। আমি তো চাই তোমাকে পাগল করতে, শুধু আমার জন্য। তাহলে কি করবে পাগল বানিয়ে? তোমাকে সারা জীবন আমার সাথে আটকে রাখবো। আর যদি আমি পালিয়ে যাই? দরজা বন্ধ করে রাখবো, আর চাবিটা শুধুই আমার কাছে থাকবে। দরজা বন্ধ করলে আমি কিন্তু জানালা দিয়ে পালাবো। তাহলে জানালার সামনেও দাঁড়িয়ে থাকবো, পালানোর পথ নেই। তুমি কি সবসময় এমন জেদি? শুধু তোমার জন্য, কারণ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কখনো কখনো মনে হয় তুমি আমাকে বেশি ভালোবেসে ফেলেছো। বেশি বলে কিছু নেই, যত বেশি ভালোবাসি তত কম মনে হয়। তাহলে আজ রাতটা তোমার জয়ের রাত ধরে নাও। রাতটা আমার, আর তুমি আমার এখন, আর কিছু চাই না। সাবধান, বেশি আদর দিলে আমি কিন্তু অভ্যস্ত হয়ে যাব। আমি তো চাই তুমি অভ্যস্ত হও শুধু আমার আদরে। তোমার এসব কথা শুনলে আমি পাগল হয়ে যাই। আমি সেটাই তো চাই, তুমি শুধু আমার জন্য পাগল হও। তোমার জন্য আমি তো ঠিক মতো রাগও করতে পারি না। রাগ করো, সমস্যা নেই, কারণ রাগ করলে আমি তোমার রাগ ভাঙাবো। আর যদি না ভাঙে? তাহলে জড়িয়ে রাখবো যতক্ষণ না তোমার রাগ ভাঙে। তুমি কি সব সময় এমনই থাকবে? প্রতিদিন আরো বেশি হব, যাতে তোমার মনে কখনো না হয় আমি বদলে গেছি। জানো, আমি কখনো কাউকে এতটা মিস করিনি যতটা তোমাকে করি। আর আমি কখনো কাউকে এতটা চাইনি যতটা তোমাকে চাই। তোমার এই কথা আমার রাতটাকে সুন্দর করে দিল। তাহলে আজকের রাত শুধু আমাদের। বলেই আমি ঈশিতার কপালে একটা চুমু দিলাম। ঈশিতা মৃদু কেঁপে উঠল। তোমার চুমু আমাকে ভীষণভাবে তোমাকে অনুভব করায়। মনে হয় যেন আমি পুরো পৃথিবী পেয়ে গেছি। তোমার কাছে পৃথিবীও কিছু না, তুমি তো আমার পৃথিবী। তুমি কি শিরোনাম বানাচ্ছ নাকি? আমি তো শুধু তোমার সামনে দাঁড়িয়ে আছি, বাকিটা তুমি বুঝে নাও। তুমি যখন আমার চোখে তাকিয়ে থাকো মনে হয় যেন সময় থেমে গেছে। তুমি শুধু আমার চোখে তাকিয়ে থাকো, সময় তো তোমার জন্য থেমে যাবে। তুমি এত রোমান্টিক হতে পারো এটা ভাবতেই পারিনি। এসব তো কিছুই নয়, আরও অনেক কিছু অপেক্ষা করছে। তাই নাকি? তুমি প্রস্তুত তো? কারণ আজ রাতটা হবে শুধুই আমাদের, একেবারে মধুর একটা রাত। প্রস্তুত? তোমার জন্য তো আমি সব সময়ই প্রস্তুত। আর কি দরকার? তোমার হাত ধরে রাখতে চাই, যেন তুমি কখনো ছাড়তে না পারো। তাহলে আগে তোমার হাত ধরতে দাও, দেখবো কি করো। আমি হেসে তার হাত ধরি, আর ধীরে ধীরে তার আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের সাথে বেঁধে নিই। এখন পালা তোমার, একটু লুকিয়ে আমার গালে চুমু দিতে পারো? তোমার মতো আমি কি লুকিয়ে থাকতে পারি? তুমি তো আমাকে পাগল বানিয়ে ফেলছো, কিন্তু আমি এই পাগলামিই চাই। পাগলামি হলে তোমার সাথে আমি আর কেউ চাই না। তবে একটু খুনসুটি হবে? খুনসুটি ছাড়া তো রাতই কাটে না। আমরা দুজন একটু ধাক্কা মারামারি শুরু করলাম, হাসাহাসিতে পুরো ঘর মুখরিত। দেখলাম আজকে তুমি বেশ জেদি। কারণ তুমি বেশি ভালোবাসো, আর আমি সেই ভালোবাসার জন্য আরও বেশি জেদি হয়ে যাই। তাহলে তো ভালো, আমি তোমার জেদের ছায়াতেই থাকবো।
আর আমি তোমার প্রতিটা হাসির পেছনে দাঁড়াবো। এমন কথাই আমার মন ছুঁয়ে গেল। তোমার মন ছুঁয়ে নেওয়ার জন্যই তো এই রাত। তাহলে বলো, আর কতক্ষণ ধরে থাকতে চাও আমার পাশে? সারা জীবন। তোমার সাথে এই রাতগুলো কাটিয়ে আমার স্বপ্নগুলো রঙিন হয়ে উঠছে। আর তোমার স্বপ্নগুলো আমি সত্যি করে দেখাবো। আমাদের চোখের মাঝে এক অদ্ভুত প্রেমের দীপ্তি জ্বলে উঠল। ঘড়ির কাঁটা যেন থেমে গেল। রাতের নিস্তব্ধতায় শুধু আমাদের ভালোবাসার গান গাইছে। আমি আবারও ঈশিতার কপালে চুমু দিলাম। সে আমার বুকের কাছে মাথা রাখল। আর আমাদের কথা আর শব্দের বাইরে চলে গিয়ে শুধু অনুভূতি, স্পর্শ আর ভালোবাসা থেকে গেল। রাতটা আমাদের, স্বপ্নটা আমাদের, আর ভালোবাসাটা চিরকালই থাকবে। সকালবেলা আমি অফিসে যাওয়ার জন্য উঠে পড়লাম। ঈশিতা ঘুম থেকে উঠে কিচেনে দাঁড়িয়ে রুটিন মতো নাস্তা সাজাচ্ছিল। আমি হাতে জামা ধারণ করতে করতে বললাম, আমি এখন বের হচ্ছি, দুপুরে খেতে আসব, তুমি অপেক্ষা করো। ঠিক আছে, এখন নাস্তা করো। তারপর দুজনেই নাস্তা করলাম। আমি ঈশিতার কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। সব কাজ মিটিয়ে বাসায় আসার প্রস্তুতি নিলাম। দুপুরে অফিস থেকে ফিরে দরজার কাছে এসে দেখি ঈশিতা টেবিল সাজিয়ে বসে আছে, আর তার চেহারায় মিশে আছে অপেক্ষার মধুরতা। আমি হাসতে হাসতে বললাম, সরি, আমার জন্য তোমার খাবার দেরি হয়ে গেল। আরে তোমার এই দেরিই তো আমার আসল মজা। আমরা দুজনেই টেবিলে বসলাম। খাবারের মাঝখানে হঠাৎ আমি তার হাতে হাত রেখে বললাম, দেখো, কাজ আর চাপ যতই থাকুক, তোমার সঙ্গে কাটানো আমার জীবনের সবচেয়ে প্রিয় সময়। তুমি এমন কথা বললে আমার মন কেমন উড়ে যায়। তাহলে কি আজ একটু বেশি খুনসুটি হবে? ঈশিতা হাসতে হাসতে বলল, খুনসুটি মানেই তো তোমার আদর, আর আমি সেটাই চাই। খাবার শেষে আমরা হালকা হেঁটে আঙ্গিনায় এলাম। আমি পেছন থেকে তার কোমরে হাত বুলিয়ে বললাম, যদি তোমাকে জড়িয়ে না ধরি তাহলে আমার দিনটা ভালো কাটে না। আমি চাই তুমি এভাবেই সারা জীবন আমার কাছে থাকো। আমরা দুজন একটু একটু করে ঠাট্টা মশকরা করলাম। আমার একটু ধাক্কায় সে হাসতে হাসতে পাল্টা ধাক্কা দিল। এই সাধারণ দুপুরটায় আমাদের ছোট্ট রাজ্য, যেখানে কোনো বড় কথা, কোনো আবেগ ভারী নয়, শুধু একে অপরের সান্নিধ্য আর স্পর্শের মধুরতা। তুমি কি জানো, তোমার এই ছোট ছোট খুনসুটি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আর তোমার হাসি আমার সব কিছুর পুরস্কার। তুমি একটু বেশি আদর করলে তো আমার মন একটু আরো উঠতে চাই। তাহলে তো আমার আদর করার দায় বাড়ল। যতদিন আমি তোমার পাশে আছি, খুনসুটি আর প্রেমের গল্প থামবে না। তাহলে তো আমাদের সকাল থেকে সন্ধ্যা, আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মজা হবে। তোমার হাসিতেই আমার দিন শুরু হয় আর শেষ হয়। তুমি শুধু আমার সাথে থাকো, এই ছোট ছোট মুহূর্তগুলোকেই বড় করে রাখো। এমনই হবে। যতদিন প্রাণ থাকবে ততদিন তোমার জন্য এই খুনসুটি আর ভালোবাসা জারি থাকবে। আমাদের চোখে চোখ লেগে রইল। নিঃশব্দ এই মুহূর্তেই যেন মিলেছিল দুইটি হৃদয়ের ভাষা, খুনসুটি আর ভালোবাসার এক অনন্ত গল্প। দিন গড়িয়ে যায়, অফিস, কাজ, সংসার সব মিলিয়ে সময় কম, কিন্তু আমরা চেষ্টা করি ছোট ছোট মুহূর্তে একে অপরের সঙ্গে থাকতে। একদিন সন্ধ্যায় ঈশিতা রান্না করছিল, আমি ল্যাপটপ হাতে বসেছিলাম। আজ কাজের অনেক চাপ ছিল, মাথা ব্যথা করছিল। তোমার হাতে রান্না না পেলে তো আরও কষ্ট হতো। হয়েছে, এত পাম দিতে হবে না। তুমি তো অনেক ব্যস্ত মানুষ, আমার জন্য আলাদা কোনো সময় হয় না তোমার। দেখো, আমি আসলেই চেষ্টা করি, কিন্তু অফিসের মিটিং আর ক্লায়েন্টের চাপ অনেক। সংসারে কাজ তো তোমার উপরেই বেশি পড়ে, তাই না? তা তো পরেই, তারপরও দিন শেষে তুমি যদি নিজ থেকে একটু সময় দাও, আমি সারা দিনের ক্লান্তি ভুলে যাই। এখন থেকে সেটাই চেষ্টা করব পাখি। বলেই
আমি কাছে টেনে নিয়ে কপালে একটা চুমু দিলাম। কিছুদিন পর সকালে হঠাৎ ঈশিতা একটু অদ্ভুত লাগছে বলল। ভোরে ঘুম থেকে উঠে একটু ক্লান্ত লাগছিল তার। কি হয়েছে, এমন করছো কেন? ঈশিতা হাসিমাখা মুখে বলল, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমি একটা পরীক্ষা করেছিলাম যার রেজাল্ট পজিটিভ। মানে, তুমি কি বলতে চাচ্ছ? ঈশিতা চোখে জল নিয়ে বলল, হ্যাঁ, তুমি ঠিকই ভাবছো, আমরা বাবা মা হতে যাচ্ছি। আমার মনে এক খুশির ঢেউ বয়ে গেল। আমি আলতো করে তার হাতে হাত রেখে বললাম, আমরা একসঙ্গে এই নতুন জীবন শুরু করব। তুমি যেখানেই থাকো, আমি পাশে থাকব। এরপর থেকে শুরু হলো ঈশিতার যত্ন নেওয়ার পালা। আমি সকালে উঠে তাকে কফি বা দুধ বানিয়ে দিতাম। অফিস থেকে ফিরে প্রথম কাজ হতো তার হাঁটুর নিচে ঠান্ডা পানির বোতল রাখা আর মাথায় হালকা ম্যাসেজ দেওয়া। ঈশিতা মাঝে মাঝে ক্লান্তিবোধ করলে আমি তার পাশে বসে গল্প করতাম, যাতে তার মন ভালো থাকে। আমরা দুজন মিলে খাবারের ব্যাপারেও যত্ন নিতে শুরু করলাম। শাকসবজি, প্রোটিন, ফলমূল যেন পর্যাপ্ত হয়। একদিন সন্ধ্যায় আমি একটু হাসি মুখে বললাম, তুমি কিভাবে এত ধৈর্য ধরো? আমার তো এমন হলে অনেক খারাপ লাগতো। তুমি পাশে থাকলে সব কিছু সহজ লাগে। তোমার ভালোবাসা আর যত্ন আমার শক্তি। আর মা হতে গেলে তো এতটুকু কষ্ট সহ্য করতেই হবে। সন্ধ্যার আলোয় আমরা একসঙ্গে বসে ভবিষ্যতের কথা বললাম। ছোট্ট শিশুর জন্য নাম কেমন করে বড় করব আর কিভাবে সংসারকে আরও সুন্দর করব। ঈশিতার মুখে যে শান্তি, যে উজ্জ্বলতা, তা দেখে আমার মন ভরে ওঠে ভালোবাসায়। এই সময়টা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নয়া জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সব চিন্তা, ক্লান্তি, আনন্দ সব মিশে এক সুন্দর আশার আলোয়। মাসগুলো গড়িয়ে এলো। ঈশিতার গর্ভ খুব ভালো অবস্থায় ছিল, কিন্তু শরীর ধীরে ধীরে বেশ ভারী লাগতে শুরু করছিল। সকালে উঠে হাঁটাহাঁটি করাও এখন সহজ হচ্ছিল না। এক সন্ধ্যায় আমরা বসে কথা বলছিলাম। কেমন লাগছে? আর বেশি ক্লান্তি তো হয় না? হ্যাঁ, কিছুদিন হলো শরীর ভারী লাগছে আর মাঝে মাঝে বুক কাঁপে। ভেবে দেখো, একটা নতুন জীবনের জন্য তুমি কত সুন্দর লড়াই করছো। তোমার সাহস আর ভালোবাসা না থাকলে হয়তো এতটা সহজ হতো না। কিন্তু এখন একটু ভয় লাগে। ডেলিভারি কেমন হবে, বাচ্চার জন্য কি হবে, চিন্তা হয়। আমি জানি এটা সহজ নয়, কিন্তু আমি তোমার পাশে আছি। আমরা একসঙ্গে সবটা পারবো। তুমি যদি পাশে না থাকো তাহলে আমি কি করব? কখনো তোমাকে একা ছেড়ে যাব না। হাত ধরবো যতক্ষণ প্রয়োজন হবে। ধীরে ধীরে ডেলিভারির তারিখ ঘনিয়ে আসছিল। রাতে ঈশিতার ঘুম কমে গিয়েছিল, মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছিল। আমি একটু নার্ভাস জানো, ডাক্তারের কথা মনে পড়ে গেলে মনটা অবসাদগ্রস্ত হয়ে যায়। আমি তোমার সব ভয় দূর করে দেব। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তুমি সবচেয়ে শক্তিশালী মানুষ। তুমি না থাকলে আমি আরো ভয় পেতাম। সবার আগে তো তোমার আর আমাদের শিশুর নিরাপত্তা। আমরা একসঙ্গে এটা পারবো। এমন সময়ে আমরা পরস্পরের হাতে হাত রেখে একান্তে বসে পড়লাম আর নিজের মনের সব কথা খুলে বললাম। একে অপরকে সাহস দিতাম। ডেলিভারির অপেক্ষায় আমাদের অনুভূতি মিশ্র ছিল। একদিকে ছিল গভীর ভালোবাসা আর আনন্দ, অন্যদিকে ভীতিসহ একটু অজানা ভবিষ্যতের চিন্তা। একদিন আমি তাকে ধীরে ধীরে জড়িয়ে ধরে বললাম, আর কিছুক্ষণ আর ধৈর্য ধরো। খুব শীঘ্রই একজন আমাদের নতুন পৃথিবীর আলো দেখতে পাবে। তখন আমরা সবাই একসঙ্গে নতুন একটি অধ্যায় শুরু করব। ঈশিতার চোখে জলে মিশ্র হাসি। সে মাথা আমার কাঁধে রেখে বলল, তুমি আমার আশ্রয়, আমার শক্তি। তোমার হাত ধরা থাকলে আমি যে কোনো বাধা পার হয়ে যেতে পারি। রাত গভীর। হাসপাতালে সব শয্যা ও চিকিৎসকের কণ্ঠস্বর মিশে এক অদ্ভুত চাপা উত্তেজনায়। ঈশিতার চোখে ব্যথা, মুখে চিন্তা।
আমি তার হাত শক্ত করে ধরে বললাম, ভয় পেও না, আমরা সবাই তোমার পাশে আছি। ঈশিতা বেদনা সহ্য করে বলল, আমি পারবো আমাদের ছোট্ট বাবুর জন্য। ডাক্তাররা প্রস্তুত। সিজার অপারেশন শুরু হলো। আমার হৃদয় উত্তেজনায় ধকধক করছে। ঈশিতার পাশে দাঁড়িয়ে অপেক্ষায় রইলাম। সময় বেজে উঠল। ডাক্তার বললেন, সব কিছু ঠিকঠাক চলছে, কষ্ট সামলাও আর একটু ধৈর্য ধরো। এক পর্যায়ে সেই শব্দটা শুনলাম। শিশুর কান্নার সঙ্গে হাসপাতালের কক্ষ যেন আলোয় ভরে উঠল। আমার চোখে জল, ঈশিতার মুখেও আনন্দ আর শিথিলতার ছাপ। ডাক্তার বললেন, একজন সুন্দর মেয়ে হয়েছে, ওজন ঠিক আছে, সুস্থ আছে। আমি দ্রুত ঈশিতার কানে বললাম, তোমার লড়াই আমাদের জীবনের সবচেয়ে বড় জয়। আমাদের মেয়েটা এসেছে, এখন সব ঠিক হবে। ঈশিতা তার শক্ত হাতে আমার হাত ধরল। মুখে অর্ধ হাসি আর ক্লান্তির মিশ্র অনুভূতি। সিজার অপারেশন শেষে ডাক্তাররা ঈশিতাকে নিবিড় পর্যবেক্ষণে নিয়ে গেল। আমি চলে এলাম বাবুর কাছে। ধীরে ধীরে তার ছোট ছোট হাত, নখ, ঠোঁট দেখলাম। সবার মাঝে একটা নতুন আশা জেগে উঠল। শিশু থেমে থেমে কাঁদছে, আর আমি অপলকভাবে তাকিয়ে আছি তার দিকে। এখন থেকে আমি বাবা হয়ে গেলাম। আরেকটা দায়িত্ব বেড়ে গেল। পরবর্তী দিনগুলো ছিল একদিকে কষ্ট আর ধৈর্যের মিশেল, অন্যদিকে আকর্ষণীয় আনন্দ। ঈশিতা ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। আমি তার পাশে থেকে যত্ন নিই। বাবুর জন্য খাবার, পরিচর্যা, রাত জাগা সব কিছু একসঙ্গে সামলাচ্ছি। প্রতিদিন বাবুর ছোট ছোট হাসি আর চেহারা আমাদের ক্লান্তি ভুলিয়ে দিত। হাসপাতাল থেকে ফিরে আমাদের ছোট্ট মেয়ের আকিকার অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হলো। আমি ও ঈশিতা মিলে নাম ঠিক করলাম, মানহা আঞ্জুম স্নেহা। ঈশিতা ক্লান্ত সত্ত্বেও সব আয়োজন ভালোভাবে সামলাচ্ছিল, আর আমি ওর পাশে থেকে তাকে সাহায্য করছিলাম। দিনটা ছিল রোদের আলোয় ভরা। বাড়ির উঠান ভরে উঠল মানুষে। সবার মুখে ছিল মুখরিত হাসি আর খুশির ঝিলিক। ছোট বড় সবাই একসাথে হয়ে এসেছিল আমাদের এই আনন্দের মুহূর্তে। ঈশিতার টেবিল সাজাচ্ছিল, আর আমি খেলনা ও ফুল দিয়ে ঘরটা সাজাচ্ছিলাম। শুরু হলো নামকরণের আনুষ্ঠানিকতা। আমার বাবা মাটিতে বসে কোল থেকে মানহাকে আলতো করে উঠিয়ে নিয়ে বললেন, এই হলো আমাদের নতুন রূপের হাসি, মানহা আঞ্জুম স্নেহা। নামের মতোই যেন সে স্নেহ আর মায়ায় ভরে ওঠে। ঈশিতা চোখে জল নিয়ে মৃদু হেসে বলল, আমাদের জীবনের ছোট্ট রাজকন্যা। আমি মানহার ছোট্ট হাত ধরে বললাম, তুমি আমাদের স্বপ্নের পূর্ণতা। এই নাম তোমার জন্য। আমরা তোমাকে সারা জীবন ভালোবাসব। নামকরণের অনুষ্ঠান শেষ হতেই আমাদের ছোট্ট সংসার হয়ে উঠল আরও প্রাণবন্ত, আরও মধুর। মানহার প্রথম ছোট ছোট ধাপ, প্রথম হাসি, প্রথম কথাগুলো যেন আমাদের জীবনের নতুন সুর বাজিয়ে দেয়। ঈশিতা ও আমি একে অপরের চোখে তাকিয়ে বুঝতে পারতাম এই তিনজনের জীবন, এই সংসার কতটা অনন্য এবং পূর্ণ। মানহার রূপে ভরে ওঠে ঘরটা। তার ছোট্ট কদমধারা যেমন আমাদের ক্লান্তি ভুলিয়ে দেয়, তেমনি তার খেলাধুলা আর খুনসুটি আমাদের দিনগুলোতে নতুন রং যোগ করে। একদিন সন্ধ্যায় আমি ঘরে ঢুকতেই দেখি মানহা ছোট ছোট আঙ্গুল দিয়ে ঈশিতার চুল টেনে খেলছে। ঈশিতা হেসে বলল, দেখো কি করছে আমার সোনামণিকে। আমি হেসে বললাম, যেটা আমি পারি না সেটা আমার মেয়ে করছে আর কি। মানে তুমি চাও আমাকে মারতে? সেটা কখন বললাম? কথা বলবা না একদম। যেমন বাপ তেমন তার মেয়ে। আমার মেয়ে তো আমার মতোই হবে। আছে 10 মাস কষ্ট করে আমি পেটে ধরলাম, আর এখন উনি এসে সবকিছু নিজের করে নিচ্ছে। সেটা তো তোমার করারই ছিল, কিন্তু যত যাই বলো, আমার মেয়ে আমার পক্ষেই থাকবে সব সময়। রাতের নিস্তব্ধতায় যখন মানহা ঘুমিয়ে পড়ে, তখন আমরা দুজন একটু সময় পেয়ে ছোটোখাটো মধুর কথোপকথন আর খুনসুটির মাঝে হারিয়ে যায়। তুমি জানো, মানহা যখন হাসে আমার মন ভরে ওঠে আনন্দে।
আর তোমাদের দুজনের হাসি তো আমার সবচেয়ে বড় খুশি। আজকাল তো তোমার আদর আর খুনসুটি ছাড়া আমার ঘুমই আসে না। তাহলে তো আমার দায়িত্ব বেড়ে গেল, সারাদিন তোমার পাশে থেকে আদর দিতে হবে। দিন দিন মানহার সঙ্গে আমাদের খুনসুটি বেড়ে চলে। তার সঙ্গে খেলা, গান, গল্প সব কিছুতেই আমাদের হাসি আর ভালোবাসার ছোঁয়া। এক সন্ধ্যায় আমি হালকাভাবে ঈশিতার গালে হাত রেখে বললাম, আমাদের মাঝের এই খুনসুটি আর ভালোবাসা যেন সারা জীবন বজায় থাকে। আমাদের প্রেমের গল্প তো শুরু থেকেই খুনসুটি আর মধুর কথাই ভরা। তাই তো, মানহার হাসির পেছনে তোমার আর তোমার হাসির পেছনে আমার ভালোবাসা। আমাদের এই সংসার, আমাদের এই ভালোবাসা সবচেয়ে সুন্দর গল্প। তুমি জানো, মানহার মতো আমাদের ছোট্ট রাজকন্যার হাসি আমার জন্য এক অন্যরকম ম্যাজিক। কি ব্যাপার, মুখ গোমরা করে আছো কেন? না, ভাবছি আমার হাসি এখন আর কারো নজরে পড়ে না। কে বলেছে নজর পড়ে না? তোমার হাসি দিয়েই তো আমার দিন শুরু হয়, আর মানহার হাসি দিয়ে শেষ। ঢং। তাহলে আজকে একটু বেশি আদর করতে হবে তোমাকে, যাতে তোমার মুখেও সেই হাসিটা দেখা যায়। আর আমি চাই তুমি আর একটু বেশি জেদি হও। জেদি? তোমার সঙ্গে তো আমি আগে থেকেই সব সময় জেদি। আর তাই তো আমি তোমার কাছে আটকে আছি, পালাবার কোনো সুযোগ নেই। পালাবার দরজা নেই, জানালা বন্দি। তাহলে এখন তো কেবল তোমাকে ভালোবেসেই থাকতে হবে। তুমি যদি হাত ধরে রাখো তাহলে পালাবার কথা ভাবতেই পারবো না। আমি হাত ধরে রাখবো, আর এমন শক্ত করে ধরে রাখবো যেন তোমার হাত ছাড়তে পারি না। তাহলে তো আমি নিরাপদ আছি তোমার আদর আর জেদের মাঝে। তুমি জানো, তোমার হাত আমার হাত ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আর আমি চাই তোমার হাতটাই আমার জীবনের ঠিকানা হোক। ঠিকানা তো ঠিক আছে, কিন্তু তুমি যদি ভুলেও পাল্টানোর চেষ্টা করো, তখনও তো তোমার ওই চেহারা দেখলে পালাতে মন করবে না। আর আমি প্রমিস করছি, তোমার পাল্টাবার কোনো সুযোগ নেই, কারণ তোমার সঙ্গে খুনসুটি আর ভালোবাসার ফোয়ারা কখনো থামবে না। সে তো দারুণ কথা। তাহলে আজ থেকে আমাদের খুনসুটি আর ভালোবাসা যেন 1000 বছর ধরে চলে। হ্যাঁ, আর 1000 বছর পরও আমি তোমার কাছে নতুন নতুন আদর আর মিষ্টি কথা নিয়ে ফিরব। তখন আমিও তোমাকে নতুন করে ভালোবেসে যাব, যেমন আজ ভালোবাসি। তাহলে চলো, এই প্রেমের খুনসুটি আর মধুর মুহূর্তগুলোকে আজ থেকে চিরন্তন করে ফেলি। তোমার হাত ধরে থাকবো, আর তোমার ভালোবাসায় আমি হারিয়ে যাব। আর আমি তোমার মাঝে হারিয়ে যাব খুনসুটির সেই জগতে, যেখানে শুধু আমরা দুজন। আমাদের ভালোবাসা যেন এমনই মিষ্টি, যেন চিনি গোলা জল। আর তোমার হাসি যেন আমার জীবনের চিরন্তন গান। আমরা দুজনে একসাথে হেসে উঠলাম, আবারও একে অপরের চোখে হারিয়ে গেলাম ভালোবাসার এক নিঃশেষিত খুনসুটির বন্যায়। ধীরে ধীরে ঈশিতার হাতে হাত রেখে বললাম, এই খুনসুটি আর ভালোবাসার বন্ধন যেন কখনো ছিন্ন না হয়। যতদিন থাকবে আমার প্রাণ, ততদিন তোমার পাশে থাকতে চাই। আমি তোমার এই ছোট্ট খুনসুটি দিয়েই বাঁচতে চাই সারা জীবন। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমার কাছে তুমি শুধু জীবন নও, তুমি আমার জীবনের সুইটেস্ট সারপ্রাইজ। আর আমি তোমার পাশে থেকে সেই সারপ্রাইজকে সারা জীবন খুনসুটি আর রোম্যান্স দিয়ে মিষ্টি করে রাখবো। আমরা দুজনে এমনভাবে একে অপরকে টেনে নিয়ে জড়িয়ে ধরলাম যেন সময়টা থেমে গেছে। তুমি আমার আজ, তুমি আমার কাল, তুমি আমার চিরকাল। আর আমি তোমার সব সময়, তোমার প্রতিটি মুহূর্তের গান। রাতের নিস্তব্ধতায় আমাদের ভালোবাসা যেন ফুলে ফোটে, খুনসুটি আর রোমান্সের মায়ায় ডুবে। আমরা দুজন হয়ে গেলাম একাকার, এক মুহূর্ত এক অপূর্ব মায়াজালে বাঁধা। এভাবে শেষ হলো আমাদের সেই মধুর গল্প, খুনসুটি আর ভালোবাসার এক চিরন্তন যাত্রা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে
সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।